রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ১.৫ বছর পর মুখ খুলেছেন। জগদ্দল এক পাথর সরে যাওয়ার পর কোনো রাগঢাক না রেখে সরাসরি বলেছেন অধ্যাপক ইউনূস দফায় দফায় সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান অনুযায়ী নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে হলেও অধ্যাপক ইউনূস বরাবরই এড়িয়ে চলতেন বঙ্গভবনের দরবার। রাষ্ট্রপতি শুনিয়েছেন কিভাবে তাকে ছুঁড়ে ফেলার জন্য অধ্যাপক ইউনূসের মিত্রদের সাজানো নাটক মঞ্চস্থ হয়েছিল। সেটি ব্যর্থ হওয়ার পর উপদেষ্টারা কিভাবে চেষ্টা করেছিলেন তাকে সরাতে বসাতে চেয়েছিলেন সাবেক প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতির ১.৫ বছরের বন্দি জীবনের গল্পে আছে কিভাবে অধ্যাপক ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ও দেশের বাইরে তার সফরগুলো হতে দেয়নি। দেশের বাইরে থেকে রাষ্ট্রপতির নামে আসা নিমন্ত্রণ পত্রগুলো কিভাবে মিথ্যা তথ্য দিয়ে বাতিল করা হতো। বাঁশের চেয়ে কঞ্চি যেমন বড় হয়, তেমনি অধ্যাপক ইউনূসের প্রেস উইং ক্ষমতা দেখাতে ছাড়েনি সাংবিধানিকভাবে সর্বোচ্চ ব্যক্তিটির উপর। রাষ্ট্রপতির ভাষায় ডক্টর ইউনূসের প্রেস উইং তাকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছিল, কেড়ে নিয়েছিল প্রেস টিমের সুবিধা। গত শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয় দৈনিক কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কালের কণ্ঠকে যেসব কথা বলেছেন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর থেকে বেশ কয়েকটি ভিডিওতে এসব তথ্য তুলে ধরেছিলাম আমাদের কন্টেন্টে। যেমন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরের ভিডিওতে আমরাই প্রথম বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না। ২০২৫ সালের ১৫ মেতে প্রচারিত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রাষ্ট্রপতি বঙ্গভবনের ৪ দেয়ালে বন্দী ছিলেন, কিভাবে বাতিল করা হয়েছিল প্রেস উইং সহ তার সুবিধাগুলো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কালের কণ্ঠে রাষ্ট্রপতি যে ছবি ছাপা হয়েছে তাতে বোঝা যাচ্ছে বেশ রিল্যাক্স তিনি, যেন ঘাট থেকে বিশাল এক জগদ্দল পাথর নেমে গেছে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক সাক্ষাৎকারের শুরুতে জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে অধ্যাপক ইউনূসের শাসনের অবসান হয় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছেন সপ্তাহখানেক ধরে বেশ আছেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দেন ইউনূসের আমলের ১.৫ বছর ধরে বঙ্গভবনের গোপন মবের চেষ্টাগুলোর কথা। বলেছেন ওই ১.৫ বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। এরপরই কথার বোমা ফাটান সবিস্তারে। বলেন দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে। ইউনূস ও তার বাহিনী এত চেষ্টার পরও কেন সফল হতে পারেনি, এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন তিনি দৃঢ়চিত্তে তার সিদ্ধান্তে অবিচল ছিলেন বলেই কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। ফলে ১.৫ বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। রাষ্ট্রপতির সংশয় তার উপর দিয়ে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা তা নিয়ে জানেন না। দর্শক, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আমাদের প্রচারিত ভিডিওতে টাইটেল ছিল রাষ্ট্রপতি এখন পদত্যাগ করতে পারবেন না, ছুটিতেও যেতে পারবেন না। ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাংবিধানিক সংকট, বিশেষ করে স্পিকার দৃশ্যমান না থাকায় রাষ্ট্রপতির পদত্যাগ এমনকি ছুটিতে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এমনকি এখনো নেই। দর্শক, অধ্যাপক ইউনূসের মিত্রদের চাওয়া অনুযায়ী বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছিল। এমনকি গণমাধ্যমের হেডলাইন হয়েছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। রাষ্ট্রপতি আন্দোলন নামক সেই মব নাটকের সবিস্তার তুলে ধরেছেন সাক্ষাৎকারে। জানালেন ২০২৪ সালের ২২ অক্টোবর বঙ্গভবন ঘেরাও হলো, অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি। এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। রাষ্ট্রপতির প্রশ্ন, কোথায় তারা এত টাকা তখন পেয়েছিল? রাষ্ট্রপতি মনে করেন সেদিন ব্ল্যাকমেল করা নাটক মঞ্চস্থ করতে চেয়েছিল এক নারীকে দিয়ে বঙ্গভবনের বাইরে নাটকের চেষ্টা হয়েছিল, কিন্তু সফল হতে পারেনি সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জন্য। এরপর রাষ্ট্রপতি সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি করেছেন। বলেছেন গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল। ওই রাতটি ছিল তার জন্য বিভীষিকাময়। তবে সে কঠিন সময় তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বকে পাশে পেয়েছিলেন বলে দাবি করেন। বিএনপি তখন সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কার কারণে রাষ্ট্রপতির পদত্যাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল আর কারা এর ইন্ধন জুগিয়েছিল?
রাষ্ট্রপতি মনে করেন মূলত আন্দোলনের কিছু নেতার চাপে তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল, সেটি ছিল রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। পরে দেখা গেল এই ইস্যুতে দুটি গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই রাষ্ট্রপতিকে বঙ্গভবন ছাড়তে হবে। কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে বলেছিলেন তারা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চান। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে তারা নন। অন্তর্বর্তী সরকারের কিংস পার্টির উদ্যোগটা ব্যর্থ হয়েছিল বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হলো, এমনটাই মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে ওই দফা ব্যর্থ হয়ে যে রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা শেষ হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। রাষ্ট্রপতি জানিয়েছেন শেষ সময় পর্যন্ত তারা চেষ্টা করে গেছে কিভাবে তাকে উপড়ে ফেলা যায়। রাজনৈতিক পর্যায় থেকে ওই উদ্যোগটা ব্যর্থ হলে খোদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। রাষ্ট্রপতি জানিয়েছেন একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে তার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সরকার পক্ষ থেকে একজন উপদেষ্টা ওই বিচারপতি শরণাপন্ন হয়েছিলেন। তারা ঘণ্টাব্যাপী মিটিং করতেন, তবে ওই বিচারপতি রাজি হননি। দর্শক, রাষ্ট্রপতি ওই উপদেষ্টার নাম না বললেও সেটি ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। 2024 সালের 22 অক্টোবর আসিফ নজরুল ও তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে আধ ঘন্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। তবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সরকারের সেই প্রস্তাবে রাজি ছিলেন না। এমন কঠিন সময় মনোবল ঠিক রাখার জন্য কারা সাহস জুগিয়েছিলেন, এমন প্রশ্ন জবাবে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আর 3 বাহিনীর সমর্থনের কথা বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতির পর্যায় ঠেকাতে চেয়েছিল 3 বাহিনী। এমনকি অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে আরও একবার যখন রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল তখনও ঠেকিয়েছিল 3 বাহিনী। গত বছরের 7 জুলাই আমাদের প্রচারিত ভিডিও টাইটেল ছিল রাষ্ট্রপতি ইস্যুতে যমুনার সাথে সেনা সদরের দূরত্ব কি বাড়ছে। রাষ্ট্রপতি মনে করেন কূটনৈতিক মহল থেকেও তাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। দর্শক, এরপর সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এমন কিছু কথা বলেছেন যেগুলো অধ্যাপক ইউনূসের কর্মকাণ্ডকে শুলে চড়ানোর জন্য যথেষ্ট। অন্তর্বর্তী সরকার তার 559 দিনের শাসনামলে ঝড়ের বেগে 132টি অধ্যাদেশ জারি করেছিল। তার সবগুলো অন্তর্বর্তী সরকারকে জারি করতে হয়েছিল রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতা বলেই। অথচ সেই রাষ্ট্রপতি অধ্যাপক ইউনূসের বিদায়ের মাত্র 6 দিনের মাথায় বলছেন অনেক অধ্যাদেশ করার কোনো কারণই ছিল না। অধ্যাপক ইউনূস, যিনি সংবিধান রক্ষার শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছিলেন, তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি এমন ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন। সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা যখনই বিদেশ সফরে যাবেন সেখান থেকে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, জানাবেন কি আলোচনা হলো, কি হলো, কোনো চুক্তি হলো কিনা, কি ধরনের কথাবার্তা হলো। এটা রাষ্ট্রপতিকে লিখিতভাবে অবহিত করার কথা। কিন্তু অধ্যাপক ইউনূস তার 15 বার বিদেশ সফরের কোনোবারই তা করেননি, যাননি রাষ্ট্রপতির কাছে। দর্শক, 2024 সালের 5 অক্টোবর আমাদের প্রচলিত ভিডিওর টাইটেল ছিল ডক্টর ইউনূস দ্য হরফুন মাওলা, রাষ্ট্রপতিকে কেন এড়িয়ে যাচ্ছেন বারবার। ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে অধ্যাপক ইউনূস সংবিধানের 48 অনুচ্ছেদকে পদে পদে লঙ্ঘন করেছিলেন। রাষ্ট্রপতি বলেছেন নির্বাচনের মাত্র 3 দিন আগে অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছেন সে সম্পর্কে তাকে কিছু জানায়নি ইউনূসের সরকার। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে আগের সরকার এ ধরনের চুক্তির বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতেন, কিন্তু অন্তর্বর্তী সরকার মৌখিক কিংবা লিখিত কোনোভাবে রাষ্ট্রপতিকে এই গোপন চুক্তির বিষয়ে জানাননি। শুধু শেষের এই চুক্তি কেন, অধ্যাপক ইউনূস বরাবরই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন, বলা ভালো ইগনোর করতেন। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে সমন্বয় করেননি। অধ্যাপক ইউনূস নিজের এবং নিজের সহকর্মীদের শপথের প্রয়োজন ছাড়া কখনোই বঙ্গভবনে যাননি। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন 2 বার রাষ্ট্রপতির বিদেশ যাওয়া আটকে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। এর একটি ছিল কসাবো, অন্যটি ছিল কাতারে।
কাতারের আমিরের দাওয়াতে, যেখানে রাষ্ট্রপতি ছাড়া অন্য কেউ যাওয়ার সুযোগ নেই, সেই দাওয়াতে যেতে দেওয়া হয়নি মোহাম্মদ শাহাবুদ্দিনকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উল্টো তার দপ্তরের ড্রাফট পাঠানো হয়েছিল, যেখানে লেখা ছিল রাষ্ট্রপতি ভীষণ ব্যস্ত বলে তিনি যেতে পারছেন না। রাষ্ট্রপতি বলেছেন এটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিষ্টাচার বহির্ভূত উদ্ধত্যপূর্ণ আচরণ। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ না করা হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠিও দিয়েছিলেন রাষ্ট্রপতি, তবে সে চিঠির উত্তর পাননি তিনি। প্রশ্ন হলো, কেন রাষ্ট্রপতিকে বিদেশ সফরে যেতে দিতে এত অনীহা ছিল অধ্যাপক ইউনূসের? রাষ্ট্রপতি বলেছেন অন্তর্বর্তী সরকার চায়নি কোথাও তার নাম আসুক, তাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন অনুষ্ঠানে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির যাওয়ার কথা, সেটিও তারা আটকে দেয়। প্রসঙ্গক্রমে রাষ্ট্রপতি আরও একবার তুলে ধরেছেন বিদেশি মিশনগুলোতে তার ছবি নামানোর সেই অপমানজনক ঘটনার কথা। নাম উল্লেখ না করে তিনি বলেছেন একদিন হঠাৎ করে কোনো একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে গেছেন, সেখানে বাংলাদেশ হাই কমিশনে রাষ্ট্রপতির ছবি লাগানো আছে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন সেই উপদেষ্টা। তারপর এক রাতের মধ্যে সারা পৃথিবীর হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়। শুধু অধ্যাপক ইউনূস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং যে রাষ্ট্রপতির উপর ছড়ি ঘোরাতো সেটিও মোহাম্মদ শাহাবুদ্দিন তুলে ধরেছেন সাক্ষাৎকারে। দর্শক, গত বছরের 15 মে আমাদের প্রচারিত ভিডিওর টাইটেল ছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি বঙ্গভবনের 4 দেয়ালে বন্দী, প্রেস উইং সহ অনেক সুবিধা বাতিল। সেই ভিডিওতে আমরা যে তথ্যগুলো দিয়েছিলাম তাই উঠে এসেছে কালের কণ্ঠের সাক্ষাৎকারে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন নির্বাচিত কমিটিকে রাষ্ট্রপতি নিজে চিঠি দিয়ে তার সাথে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তাতে চটে যায় অধ্যাপক ইউনূসের চেয়ে বেশি ক্ষমতাধর হয়ে থাকা প্রেস উইং। রাষ্ট্রপতির প্রেস উইং এর 3 সদস্যকে তৎক্ষণাৎ প্রত্যাহার করে নেওয়া হয়। রাষ্ট্রপতি বলেছেন তার দপ্তর থেকে একটি প্রেস লিস্ট দেওয়ার কোনো ব্যবস্থা রাখেনি। তার ভাষায় দেশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে এভাবে প্রতিবন্ধী করে দিয়েছিল অধ্যাপক ইউনূসের প্রেস উইং। তিনি রাষ্ট্রপতি হয়ে নিজে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ও সংস্থাপন সচিবকে বারবার ফোন করেছিলেন, কিন্তু ইউনূসের 1.5 বছরের শাসনামলে গৃহবন্দী রাষ্ট্রপতির ফোনকে কেউ পাত্তাই দেয়নি। কেন এমনটা করেছিল প্রেস উইং? রাষ্ট্রপতি মনে করেন রাষ্ট্রপতির কথা দেশের মানুষ জানুক, সেটা তারা চাননি। যেমন রাষ্ট্রীয় দিবসগুলোতে সরকারি টাকায় রাষ্ট্রপতির আদেশের বলে ক্রয়পত্র বের করলেও সেগুলোতে থাকতো না রাষ্ট্রপতির বাণী। দর্শক, কালের কণ্ঠের সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনেক কথা বলেছেন, তবে তিনি বলেননি কিংবা তাকে প্রশ্ন করা হয়নি কেন ও কিভাবে অধ্যাপক ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ও পরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন। খুব শিগগিরই এ নিয়ে তথ্য হাজির করব আপনাদের সামনে। আবার রাষ্ট্রপতি কিছুদিন আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি পদত্যাগ করে চলে যেতে চান। সে বিষয়টি নিয়ে কালের কণ্ঠের সাক্ষাৎকারে কিছু বলেননি। খুব শিগগিরই এই বিষয়টি নিয়েও তথ্য নিয়ে হাজির করব আপনাদের সামনে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।